এখন যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈব যৌগের শ্রেণী বিভাগ। এটা আমাদের নবম দশম এসএসসি লেভেল এবং একাদশ দ্বাদশ এসএসসি লেভেল দুইজনের জন্য দরকার। তাহলে খেয়াল করো, জৈব যৌগের শ্রেণী বিভাগটা যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখি, জৈব যৌগ বলতে আমরা কী বুঝি? আমরা জানি কার্বন হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগগুলোকে বলেছে হাইড্রোকার্বন। তাহলে কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে, এ ধরনের যৌগগুলোকে বলি আমরা হাইড্রোকার্বন। সে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ, অর্থাৎ কার্বন হাইড্রোজেনের পরে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার বা অন্য কোনো মৌল এসে যখন যুক্ত হয় তখন সেগুলোকে বলা হচ্ছে হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ। সে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত সকল যৌগকে আমরা কি বলতে পারি? জৈব যৌগ বলতে পারি। তাহলে জৈব যৌগ আমাদের এখন বিশাল একটা অংশ, সেখানে কার্বন হাইড্রোজেন অবশ্যই থাকবে এবং কার্বন হাইড্রোজেনের সাথে অন্যান্য মৌলগুলো যুক্ত থাকতে পারে, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার বা তোমার এই হ্যালোজেন মূলক বা ভিন্ন ভিন্ন মৌলগুলো এটা যুক্ত হতে পারে। তাহলে এখন যদি আমি একটু শ্রেণী বিভাগে যাই, অর্থাৎ শ্রেণী বিন্যাসে জৈব যৌগ, তো প্রধানত বলা হচ্ছে জৈব যৌগ হচ্ছে মূলত তোমার দুই ধরনের। একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। অর্থাৎ গঠনগতভাবে আমি দুই ধরনের জৈব যৌগ দেখতে পাবো। একটা হচ্ছে মুক্ত শিকল অবস্থা, অর্থাৎ একটা কার্বনের সাথে আরেকটা কার্বন এভাবে যখন যুক্ত থাকে তখন তাকে বলে আমরা মুক্ত শিকল। আর যখন চক্রাকারে থাকে, যেরকম একটা কার্বন আরেকটা কার্বন এভাবে যখন যুক্ত থাকে, অর্থাৎ যে কার্বন থেকে শুরু হয় বন্ডিং করে আবার সেই কার্বনে যদি ফিরে আসে, অর্থাৎ চক্রাকার যদি হয়, তখন সেগুলোকে আমরা বলতেছি বদ্ধ শিকল। তাহলে প্রথমত হচ্ছে আমাদের জৈব যৌগ দুই রকমের। একটা হচ্ছে মুক্ত শিকল, যেখানে একটা কার্বনের পরে আরেকটা কার্বন এভাবে যুক্ত থাকে চেইন হিসেবে, আর হচ্ছে বদ্ধ শিকল, সেখানে চেইনটা থাকবে, তো চেইনটা থাকলে সাইক্লিক ফর্ম, অর্থাৎ যে কার্বন থেকে চক্রটা শুরু হচ্ছে আবার ঘুরে ফিরে যদি সেই কার্বনে যদি ফিরে আসে তখন সেগুলোকে আমরা বলতেছি বদ্ধ শিকল যৌগ। এখন আসো যে মুক্ত শিকল যৌগ ক রকমের হতে পারে? মুক্ত শিকল যৌগ হতে পারে দুই রকমের, একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ আর একটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত বলতেছে আমরা যাদের মধ্যে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন থাকবে। কার্বন কার্বন একক বন্ধন তোমরা জানো, একক বন্ধন মানে হচ্ছে সিগমা বন্ধন। তাহলে শুধুমাত্র যাদের মধ্যে কার্বন কার্বন সিগমা বন্ধন থাকতেছে তাদেরকে আমরা বলতেছি সম্পৃক্ত। অসম্পৃক্ত কারা? যাদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন, সেটাও বলতে পারে। আর ত্রিবন্ধন থাকলে মাঝখানে একটা সিগমা বন্ধন, বাকি দুটা পাই বন্ধন, সেটাও বলতে পারে। আবার যদি আমি এদিকে জৈব যৌগের আলোকে বলি, যখন কার্বন কার্বন একক বন্ধন হয় তখন তাদেরকে আমরা বলি অ্যালকেন। আর দ্বিবন্ধন থাকলে তাকে বলতেছে আমরা অ্যালকিন, এবং ত্রিবন্ধন থাকলে তাকে আমরা বলতেছি অ্যালকাইন। তাহলে আমি এখানে যদি বলি, তাহলে কার্বন কার্বন একক বন্ধন অর্থাৎ অ্যালকেন, সেটা হচ্ছে সম্পৃক্ত যৌগ। কার্বন কার্বন দ্বিবন্ধন যেটাকে বলতেছে অ্যালকিন, এবং কার্বন কার্বন ত্রিবন্ধন অ্যালকাইন, এই দুইটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। তাহলে মুক্ত শিকল আমরা দুইটাই পাবো, একটা হচ্ছে সম্পৃক্ত আরেকটা হচ্ছে অসম্পৃক্ত। আশা সবচেয়ে বড় যে অংশটা সেটা হচ্ছে আমাদের বদ্ধ শিকল। সাইক্লিক ফর্মে আমরা অনেক ধরনের যৌগ দেখতে পাই। তাহলে বদ্ধ শিকলের ক্ষেত্রে আমরা দুই ধরনের পাবো, একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। এদের মিনিংটা কি? কার্বোসাইক্লিক জিনিসটা কি আর হেটারোসাইক্লিক জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। কার্বোসাইক্লিক, ওকে, কার্বোসাইক্লিকে বলা হচ্ছে কার্বন থেকে আসে কার্বো কথাটা, সাইক্লিক মানে হচ্ছে চক্রাকার। তাহলে কার্বন থেকে হচ্ছে কার্বো, সাইক্লিক মানে হচ্ছে চক্রাকার। তাহলে এটা মিনিংটা হচ্ছে এখানে চক্রটা থাকবে শুধু কার্বনের মধ্যে সীমাবদ্ধ। তাহলে কার্বনের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে সাইক্লিক ফর্মটা, অর্থাৎ চক্রাকারটা যদি শুধু কার্বনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সেগুলোকে আমরা বলতে পারি কার্বোসাইক্লিক। যেমন ধরো এই ধরনের যদি আমরা একটা চক্র যদি দেখি তাহলে এটাকে আমি বলতে পারি কার্বোসাইক্লিক। সে কার্বোসাইক্লিকের আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে এলিসাইক্লিক যৌগ আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তাহলে এলিসাইক্লিক কোনটা? শুধুমাত্র এখানে কার্বন কার্বন থাকবে এবং একক বন্ধন থাকবে। তাহলে কার্বন কার্বন থাকবে এবং শুধুমাত্র যদি একক বন্ধন থাকে তাহলে এই ধরনের যৌগগুলোকে আমরা বলতেছি এলিসাইক্লিক। খেয়াল করে দেখো এখানে চক্রাকারে আছে, তার মানে অবশ্যই কার্বোসাইক্লিক শুধু কার্বনের মধ্যে চক্রটা সীমাবদ্ধ, সেটাকে আমি কার্বোসাইক্লিক বলতেছি। এবং এখানে কার্বন কার্বনের মধ্যে শুধু একক বন্ধন থাকার কারণে তাকে আমি কি বলতেছি? এলিসাইক্লিক যৌগ বলতেছি। অ্যারোমেটিক যৌগ কোনগুলো? এটাও কার্বোসাইক্লিকের মধ্যেই পড়বে, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে এখানে একান্ত দ্বিবন্ধন থাকবে। এখন প্রশ্ন হলো একান্ত দ্বিবন্ধনটা কি? বলা হচ্ছে একটা একক বন্ধনের পর একটা দ্বিবন্ধন পর্যায়ক্রম বা চক্রাকারে আসতে থাকবে। তাহলে একটা এক্সাম্পল দিই, এখানে অ্যারোমেটিক যৌগের এটা কার্বন, কার্বন কার্বন, এরপর হচ্ছে কার্বন দ্বিবন্ধন, এরপর কার্বনের একক বন্ধন, এরপর কার্বনের দ্বিবন্ধন, এরপর হচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, এখানে চক্রটা শুধুমাত্র কার্বনের মধ্যে সীমাবদ্ধ এবং একটা একক বন্ধন পরে দ্বিবন্ধন, একক বন্ধন পর দ্বিবন্ধন, একক বন্ধন পরে দ্বিবন্ধন। তাহলে কার্বনের হাত মেলার জন্য আমরা বাকিগুলির সাথে হাইড্রোজেন যুক্ত থাকি, সেটা আমরা জানি।
তাহলে এখানে যে যৌগটা হলো সেটাকে আমরা বলতেছি বেনজিন C6H6 এবং অ্যারোমেটিক যৌগগুলো এরকম থাকবে কার্বন কার্বনের মধ্যে একটা একক বন্ধন পরে দ্বিবন্ধন, একটা একক বন্ধন পর দ্বিবন্ধন, একান্ত দ্বিবন্ধন যদি থাকে এবং সেটা যদি সাইক্লিক ফর্মে যদি থাকে শুধু কার্বনের সাইক্লিক, তখন সেটাকে আমরা বলতে পারি কার্বোসাইক্লিকের অ্যারোমেটিক যৌগ। ওকে, এখন আসো নতুন একটা টার্ম, সেটা হচ্ছে হেটারোসাইক্লিক। সাইক্লিক মিনস অলরেডি আমরা বুঝে গেছি, সাইক্লিক মানে চক্রাকার, এটা নতুন করে বলার কিছু নাই, চক্রাকার। পার্থক্যটি যেখানে হ্যাটারো কথাটা আসে, হ্যাটারো কথাটা মানে এই চক্রাকার, এই কার্বন চক্রের মধ্যে যদি কোনো হ্যাটারো অ্যাটম যুক্ত হয়, হ্যাটারো অ্যাটম যুক্ত হয়, হ্যাটারো অ্যাটম হচ্ছে তিনটা, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার। অক্সিজেন, নাইট্রোজেন, সালফার যে কোনো একটা এসে যখন যুক্ত হয়ে যাবে তখন সেটা আর কার্বোসাইক্লিক হবে না, তখন সেটা হয়ে যাবে হেটারোসাইক্লিক। সে হেটারোসাইক্লিকও ঠিক কার্বোসাইক্লিকের মতো দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে হ্যাটারো এলিসাইক্লিক আর একটা হচ্ছে হ্যাটারো অ্যারোমেটিক। খেয়াল করে দেখো এটা সেম এলিসাইক্লিক অ্যারোমেটিক, পার্থক্য হচ্ছে এটা শুধু কার্বোসাইক্লিকে ছিল আর এটা হ্যাটারো থাকার কারণে এটা নাম হয়ে গেছে হ্যাটারো এলিসাইক্লিক এবং হ্যাটারো অ্যারোমেটিক। তাহলে উদাহরণটা কীরকম দেখো, কার্বনের চক্র থাকলো, সে কার্বনের চক্রের মাঝখানে একটা হ্যাটারো অ্যাটম, জাস্ট মনে করো অক্সিজেন যুক্ত হয়ে গেল, তাহলে এখানে কার্বন কার্বন একক বন্ধন আছে, এটা এলিসাইক্লিক, এবং যেহেতু একটা হ্যাটারো অ্যাটম যুক্ত হয়ে গেল তখন সেটা হয়ে গেল হ্যাটারো এলিসাইক্লিক যৌগ। একইভাবে অ্যারোমেটিক যৌগ আমরা যেটা জানি একান্ত দ্বিবন্ধন, এভাবে একান্ত দ্বিবন্ধনগুলোর সাথে যুক্ত থাকবে এবং এখানে একক বন্ধনের পরে দ্বিবন্ধন, একক বন্ধনের পরে দ্বিবন্ধন, একক বন্ধন পর দ্বিবন্ধন, সেটা ঠিক আছে, কিন্তু কার্বনের চক্রের মাঝখানে একটা হ্যাটারো অ্যাটম যুক্ত হয়ে গেল। যখন একটা হ্যাটারো অ্যাটম যুক্ত হয়ে গেল তখন সেটা শুধু অ্যারোমেটিক না, সেটার নাম হয়ে গেল হ্যাটারো অ্যারোমেটিক যৌগ। তাহলে আমরা যৌগটা যদি দেখি CH, এই যৌগটাকে বলেছে পিরিডিন। তাহলে বেনজিনের মতো পিরিডিনে কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ, পার্থক্যটা হচ্ছে একটা হচ্ছে কার্বোসাইক্লিকের অ্যারোমেটিক যৌগ আর একটা হচ্ছে হেটারোসাইক্লিকের অ্যারোমেটিক যৌগ। তাহলে এভাবে আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগটা আমি একটু আবার একবার বলি প্রথম থেকে। জৈব যৌগ হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগগুলোকে বলা হচ্ছে হাইড্রোকার্বন। সে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত সকল যৌগকে আমরা বলতে পারি জৈব যৌগ। তাহলে জৈব যৌগ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল কোনগুলো, যেখানে কার্বনের পর একটা কার্বন, একটা কার্বন পর একটা কার্বন এভাবে যুক্ত থাকে, সেটাকে বলে আবার মুক্ত শিকল। যেভাবে কার্বনগুলো চক্রাকারে থাকে সেটাকে আমরা বলতেছি বদ্ধ শিকল। সে মুক্ত শিকলগুলো হচ্ছে আবার দুই রকম, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। যখন কার্বন কার্বন একক বন্ধন মানে অ্যালকেন থাকে তখন সেটাকে আমরা বলি সম্পৃক্ত। যখন কার্বন কার্বন দ্বিবন্ধন অ্যালকিন বা কার্বন কার্বন ত্রিবন্ধন অ্যালকাইন থাকে, অর্থাৎ যেটার মধ্যে সিগমা বন্ধনের সাথে সাথে একটা পাই বন্ধন বা দুইটা পাই বন্ধন থাকে, সেটাকে আমরা বলি অসম্পৃক্ত যৌগ। এখন সে বদ্ধ শিকল, বদ্ধ শিকল হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক হচ্ছে এখানে চক্রটা থাকবে শুধুমাত্র কার্বনের মধ্যে সীমাবদ্ধ, একটা কার্বনের সাথে আর একটা মধ্যে যুক্ত হয়ে চক্রটা কমপ্লিট করবে, সেটা হচ্ছে কার্বোসাইক্লিক। আর হেটারোসাইক্লিক হচ্ছে কার্বন তো থাকবে, যেহেতু জৈব যৌগ কার্বন থাকবে, কিন্তু কার্বনের মাঝে যে কোনো একটা এক বা একাধিক হ্যাটারো অ্যাটম যুক্ত হয়ে যেতে পারে। সেই হ্যাটারো অ্যাটমগুলো হতে পারে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, তখন সেটা হয়ে যাবে হেটারোসাইক্লিক। এই কার্বোসাইক্লিক আবার দুই রকমের, একটা হচ্ছে এলিসাইক্লিক যৌগ আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এলিসাইক্লিক হচ্ছে এখানে কার্বন কার্বন একক বন্ধন যদি থাকে সেটা আমরা অ্যালোসাইক্লিক বলি, আর কার্বন কার্বন একক বন্ধনের পরে পর্যায়ক্রমে যদি দ্বিবন্ধন থাকে, যেটাকে আমরা বলতেছে একান্ত দ্বিবন্ধন যদি থাকে, তাহলে সেটাকে বলছে অ্যারোমেটিক যৌগ। এখন হেটারোসাইক্লিকের ক্ষেত্রে সেম, হেটারো এলিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। সে কার্বন কার্বন একক বন্ধন থাকবে এলিসাইক্লিক ফর্মে এবং সেখানে একটা হ্যাটারো অ্যাটম যখনই যুক্ত হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে হ্যাটারো এলিসাইক্লিক। একইভাবে কার্বন কার্বন একক বন্ধনের পরে পর্যায়ক্রমে দ্বিবন্ধন থাকবে, এই দ্বিবন্ধন থাকলে সেটাকে আমরা অ্যারোমেটিক বলবো, আর যখন এখানে একটা হ্যাটারো অ্যাটম যুক্ত হয়ে যাচ্ছে তখনই সেটা হয়ে যাচ্ছে হ্যাটারো অ্যারোমেটিক। এভাবে জৈব যৌগের শ্রেণী বিভাগটা একটু ভালো করে তোমরা খেয়াল করবা, সেটা তোমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রয়োজন এবং দ্বাদশ যারা এইচএসসি পরীক্ষাতে তাদের জন্য এটা প্রয়োজন এবং এটা লাগবে। বিশেষ করে কিছু এমসিকিউ এখান থেকে আসে, নিচের কোনটা হেটারোসাইক্লিক যৌগ, হেটারো অ্যারোমেটিক যৌগ, হেটারো এলিসাইক্লিক যৌগ। আর এছাড়াও জৈব যৌগ বুঝতে গেলে শ্রেণী বিভাগটা প্রথমে তোমাদের আয়ত্তে থাকা উচিত। ওকে, থ্যাংক ইউ।